মেঘপুঞ্জের পাণ্ডুলিপিতে সবাইকে স্বাগত। আমাদের আজকের আয়োজন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস পরিণীতা। শক্তিশাল বুকে পড়িবার সময় লক্ষ্মণের মুখের ভাব নিশ্চয় খুব খারাপ হইয়া গিয়েছিল, কিন্তু গুরুচরণের চেহারাটা বোধ করে তার চেয়ে মন্দ দেখাইল। যখন প্রত্যুষে অন্তঃপুর হইতে সংবাদ পৌঁছিল গৃহিণী এইমাত্র নির্বিঘ্নে পঞ্চম কন্যার জন্মদান করিয়াছে। গুরুচরণ 60 টাকা বেতনের ব্যাংকের কেরানি, সুতরাং দেহটিও যেমন টিকাগারে ঘোড়ার মতো শুষ্ক জীর্ণ, চোখে মুখেও তেমনি তাহাদিনের মতো একটা নিষ্কাম নির্বিকার নিলিপ্ত ভাব। তথাপি এই ভয়ঙ্কর শুভ সংবাদে আজ তাহার হাতের হুক্কাটা হাতে রইল। তিনি জীর্ণ পৈতৃক তাকিয়াটা ঠেস দিয়া বসিলেন। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিবারও আর তাহার জোর রইল না। শুভ সংবাদ বইয়া আনিয়াছিল তাহার তৃতীয় কন্যা 10ম বর্ষীয়া আন্নাকালী। সে বলিল, বাবা চলো না, দেখবে। গুরুচরণ মেয়ের মুখের দিকে চাহিয়া বলিলেন, মা 1 গ্লাস জল আনতো, খাই। মেয়ে জল আনিতে গেল। সে চলিয়া গেলে গুরুচরণের সর্বাগ্যে মনে পড়িল সুতিকা গৃহের রকমারি খরচের কথা। তারপরে ভিড়ের দিনে স্টেশনে গাড়ি আসিলে দৌড় খোলা পাইলে 3rd ক্লাসের যাত্রীরা পোটলা পুটলি লইয়া পাগলের মতো যেভাবে লোকজনকে দলিত পিষ্ট করিয়া ঝাঁপাইয়া আসিতে থাকে, তেমনি মার মার শব্দ করিয়া তার মগজের মধ্যে দুশ্চিন্তার রাশি হু হু করিয়া ঢুকিতে লাগিল। মনে পড়িল গত বৎসর তার দ্বিতীয় কন্যার শুভ বিবাহে বউবাজারের এই দ্বিতল ভদ্রাসনটুকু বাধা পড়িয়াছে এবং তাহারও 6 মাসের সুদ বাকি। দুর্গাপুজোর আর মাসখানেক মাত্র বিলম্ব আছে। মেজমেয়ের ওখানে তত্ত্ব পাঠাইতে হইবে। অফিসে কাল রাত্রি 8টা পর্যন্ত ডেবিট ক্রেডিট মিলে নেই। আজ বেলা 12টার মধ্যে বিলেতে হিসেব পাঠাইতে হবে। কাল বড় সাহেব হুকুম জারি করিয়াছেন, ময়লা বস্ত্র পরিয়া কেউ অফিসে ঢুকিতে পারিবে না, ফাইন হইবে। অথচ গত সপ্তাহ হইতে রজকের সন্ধান মিলিতেছে না। সংসারের অর্ধেক কাপড় চোপড় লইয়া সে বোধ করি নিরুদ্দেশ। গুরুচরণ আর দেশ দিয়েও থাকিতে পারিলেন না। হুক্কাটা উঁচু করিয়া ধরিয়া এলাইয়া পড়িলেন। মনে মনে বলিলেন, ভগবান, এই কলিকাতা শহরে প্রতিদিন কত লোক ঘাড়ে গোড়া চাপা পড়িয়া অপঘাতে মরে। তারা কি আমার চেয়েও তোমার পায়ে বেশি অপরাধী? দয়াময়, তোমার দয়ায় একটা ভারী মোটর গাড়ি যদি বুকের উপর দিয়ে চলিয়া যায়। আন্নাকালী জল আনিয়া বলিল, বাবা ওঠো, জল এনেছি। গুরুচরণ উঠিয়া সমস্তটুকু এক নিঃশ্বাসে পান করিয়া ফেলিয়া বলিলেন, আহ, যা মা, গ্লাসটা নিয়ে যা। সে চলিয়া গেলে গুরুচরণ আবার শুইয়া পড়িলেন। ললিতা ঘরে ঢুকিয়া বলিল, মামা চা নিচ্ছি, উঠো। চায়ের নামে গুরুচরণ আর একবার উঠিয়া বসিলেন। ললিতার মুখের পানে চাহিয়া তার অর্ধেক জ্বালা যেন নিভিয়া গেল। বলিলেন, সারা রাত জেগে আছিস মা? আয় আমার কাছে এসে একবার বস। ললিতা সলজ্জ হাস্যে কাছে বসিয়া বলিল, আমি রাত্রিরে জাগিনি মা। এই জীর্ণ শীর্ণ গুরুভারগ্রস্ত অকাল বৃদ্ধ মাতুলের হৃদয়ের প্রচ্ছন্ন সুগভীর ব্যথাটা তার চেয়ে বেশি এই সংসারে আর কেহ অনুভব করিত না। গুরুচরণ বলিলেন, তা হোক, আয় আমার কাছে আয়। ললিতা কাছে আসিয়া বসিতেই গুরুচরণ তাহার মাথায় হাত দিয়া সহসা বলিয়া উঠিলেন, আমার এই মাটিকে যদি রাজার করে দিতে পারত, তবে জানতুম একটা কাজ করলাম। ললিতা মাথা হেঁট করিয়া চা ডালিতে লাগল।
তিনি বলিতে লাগলেন, হ্যাঁ মা, তোর দুঃখী মামার ঘরে এসে দিন রাত্রি খাটতে হয় না? ললিতা মাথা নাড়িয়া বলিল, দিবারাত্রি খাটতে হবে কেন মামা? সবাই কাজ করে, আমিও করি। এবার গুরুচরণ হাসিলেন, চা খাইতে খাইতে বলিলেন, হ্যাঁ ললিতা, আজ তবে রান্না বান্নার কি হবে মা? ললিতা মুখ তুলিয়া বলিল, কেন মামা, আমি রাঁধব যে। গুরুচরণ বিস্ময় প্রকাশ করিয়া জিজ্ঞেস করিলেন, তুই রাঁধবি কে মা? রাঁধতে কি তুই জানিস? জানি মামা, আমি মামিমার কাছে সব শিখে নিয়েছি। গুরুচরণ চায়ের বাটিটা নামাইয়া ধরিয়া বলিলেন, সত্যি সত্যি? মামিমা দেখিয়ে দেন, আমি কতদিন রাঁধেছি। বলিয়া মুখ নিচু করিল। তাহার আনত মাথার উপর হাত রাখিয়া গুরুচরণ নিঃশব্দে আশীর্বাদ করিলেন। তাহার একটা গুরুতর দুর্ভাবনা দূর হইল। এই ঘরটি গলির উপরে। চা পান করিতে করিতে জানলার বাইরে দৃষ্টি পড়ায় গুরুচরণ চেঁচাইয়া ডাকিয়া উঠিলেন, শেখর নাকি? শোন শোন। একজন দীর্ঘায়তন বলিষ্ঠ সুন্দর যুবা ঘরে প্রবেশ করিল। গুরুচরণ বলিলেন, বসো। আজ সকালে তোমার খুড়িমার কাণ্ডটা শুনেছ বোধ করি। শেখর মৃদু হাসিয়া বলিল, কাণ্ড আর কি, মেয়ে হয়েছে তাই। গুরুচরণ একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, তুমি তো বলবে তাই, কিন্তু তা যে কি সেই শুধু আমিই জানি যে। শেখর কহিল, ওরকম বলবেন না কাকা, খুড়িমা শুনলে বড় কষ্ট পাবে। তাছাড়া ভগবান যাকে পাঠিয়েছেন তাকে আদর আহ্লাদ করে ডেকে নেওয়া উচিত। গুরুচরণ মুহূর্তকাল মৌন থাকিয়া বলিলেন, আদর আহ্লাদ করা উচিত, সেই আমিও জানি, কিন্তু বাবা, ভগবানও তো সুবিচার করেন না। আমি গরিব, আমার করে এত কেন? এই বাড়িটুকু পর্যন্ত তোমার বাপের কাছে বাঁধা পড়েছে, তা পড়ুক, সেজন্য দুঃখ করে নেশা করে। কিন্তু এই হাতে হাতে দেখো না বাবা, এই যে আমার ললিতা, মা বাপ মরা সোনার পুতুল, একে শুধু রাজার ঘরে মানে। কি করে একে প্রাণ ধরে যার তার হাতে তুলে দিই বলো তো? রাজার মুকুটে যে কোহিনূর চলে, তেমনি কোহিনূর রাশিকৃত করে আমার এই মাটিকে ওজন করলেও দাম হয় না। কিন্তু কে তা বুঝবে? পয়সার অভাবে এমন রত্নকেও আমাকে বিলিয়ে দিতে হবে। বলো দেখি বাবা, সেই সময় কী রকম শেল বুকে বাঁচবে? 13 বছর বয়স হলো, কিন্তু হাতে আমার এমন 13টা পয়সাও নেই যে একটা সম্বন্ধ পর্যন্ত স্থির করে। গুরুচরণের দুই চোখ অশ্রুপূর্ণ হইয়া উঠিল। শেখর চুপ করিয়া রইল। গুরুচরণ পুনরায় কহিলেন, শেখরনাথ, দেখো তো বাবা, তোমার বন্ধু বান্ধবের মধ্যে যদি এই মেয়েটার কোনো গতি করে দিতে পারো। আজকাল অনেক ছেলে শুনেছি টাকা কড়ির দিকে চেয়ে দেখে না, শুধু মেয়ে দেখেই পছন্দ করে। তেমনি যদি দৈবাত একটা মিলে যায় শেখর, তাহলে বলছি আমি, আমার আশীর্বাদে তুমি রাজা হবে। আর কি বলবো বাবা, এই পাড়ায় তোমাদের আশ্রয়ে আমি আছি। তোমার বাবা আমাকে ছোট ভাইয়ের মতোই দেখেন। শেখর মাথা নাড়িয়ে বলিল, আচ্ছা তা দেখব। গুরুচরণ বলিল, ভুলো না বাবা, দেখো ললিতা তো 8 বছর বয়স থেকেই তোমাদের কাছে লেখাপড়া শিখে মানুষ হচ্ছে। তুমি তো দেখতে পাচ্ছ ও কেমন বুদ্ধিমতী, কেমন শিষ্ট শান্ত। এক ফোঁটা মেয়ে, আজ থেকে ওই তো আমাদের রাঁধা বাড়া করে দেবে, তুমি সমস্তই এখন ওর মাথায়। এই সময় ললিতা একটিবার চোখ তুলিয়া নামাইয়া ফেলিল। তাহার ওষ্ঠদ্বরের উভয় প্রান্ত ঈর্ষৎ প্রসারিত হইল মাত্র। গুরুচরণ একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, ওর বাপে কি কিছু কম রোজগার করেছে? কিন্তু সমস্তই এমন করে দান করে গেল যে, এই একটা মেয়ের জন্য কিছু রেখে গেল না। শেখর চুপ করিয়া রইল। গুরুচরণ নিজেই আবার বলিয়া উঠিলেন, আর রেখে গেলই না বা বলি কি করে? সে যত লোকের যত দুঃখ ঘুচিয়েছে, তার সমস্ত ফলটুকুই আমার এ মাটিকে দিয়ে গেছে।
তা নইলে কি এতটুকু মেয়ে এমন অন্নপূর্ণা হতে পারে? তুমিই বলো না শেখর, সত্য কিনা? শেখর হাসিতে লাগিল, জবাব দিল না। সেই উঠিবার উপক্রম করিতেই গুরুচরণ জিজ্ঞাসা করিয়া উঠিলেন, এমন সকালেই কোথায় যাচ্ছ? শেখর বলিল, ব্যারিস্টারের বাড়ি, একটা কেস আছে। বলিয়া উঠিয়া দাঁড়াইতে গুরুচরণ আর একবার স্মরণ করাইয়া বলিলেন, কথাটা একটু মনে রেখো বাবা। ও একটু সামবন্য বটে, কিন্তু চোখ মুখ এমন হাসি, এত দয়ামায়া পৃথিবী খুঁজে বেড়ালো কেউ পাবে না। শেখর মাথা নাড়িয়া হাসি মুখে বাহির হইয়া গেল। এই ছেলেটির বয়স 25-26। MA পাশ করিয়া এতদিন শিক্ষানবিশ করিতেছিল। গত বছর হইতে অ্যাটর্নি হয়েছে। তাহার পিতা নবীন রায় গুড়ের কারবারে লক্ষপতি হইয়া কয়েক বৎসর হইতে ব্যবসা ছাড়িয়া দিয়া ঘরে বসিয়া তেজারতি করিতেছিলেন। বড় ছেলে অবিনাশ উকিল, ছোট ছেলে এই শেখর না। তাহার প্রকাণ্ড তেতলা বাড়ি পাড়ার মাথায় উঠিয়াছিল এবং তাহার একটা খোলা ছাদের সহিত গুরুচরণের ছাদটা মিশিয়া থাকায় উভয় পরিবারের অত্যন্ত আত্মীয়তা জন্মিয়াছিল। বাড়ির মেয়েরা এই পথেই যাতায়াত করিত।